আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে আমি বলছি রাষ্ট্রপতির বক্তব্য এবং আমাদের সেই প্রসিকিউটর তাজুলের বহিষ্কার এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো তার আগে একটা কথা বলি, প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। আমি শুধু এতটুকুই বলতে পারি, নেত্রীর সাথে আমার কথা হয়েছিল গত ৩ দিন আগে এবং সেই কথায় উনি আমাকে সর্বশেষ একটি কথাই বলেছিলেন যে, রাশেদ, তুমি ইউটিউব ইনফ্লুয়েন্সার হিসাবে তুমি একটা জিনিস বলে দাও সবাইকে যে আমার নির্দেশনা আছে যেটা, সেটা হচ্ছে সকলকে জেলা উপজেলা সিটি কর্পোরেশনের যতগুলো নির্বাচন আসছে সবগুলোর প্রস্তুতি নিতে। তখন আমি বলেছিলাম, নেত্রী, এটা তো আপনি বললে ভালোই তো আমাদের। তখন উনি বলছে আগে তোমরা বলো, কারণ এটা সারা পৃথিবীকেই আমরা দেখাতে চাই যে আমরা নির্বাচনমুখী দল। এতটুকু বুঝো না তুমি? আসলে এরপর ওনার সাথে আর কথা বলার বা অন্য কোনো তর্ক করার মতন আমার শক্তি বা সাহস ছিল না। প্রচন্ড নার্ভাস ফিল করছিলাম আমি তখন। এটা ছিল আমার নেত্রীর নির্দেশ। এখন নেত্রী হয়তো ২ দিন হোক, ৪ দিন হোক আর ১০ দিন হোক বলবেনই। এটা আমার প্রতি নেত্রীর নির্দেশ ছিল যাতে আমরা প্রচার করি। বলল যে ভাই আপনারাও আস্তে আস্তে প্রচার করেন সকলে। তার সঙ্গে কথা বলা যাক আমাদের এই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কালের কণ্ঠ সম্পাদকের সাথে সম্ভবত কথা বলেছেন। তখন তিনি বলেছিলেন যে ওনাকে যেতে দেওয়া হতো না, বিদেশি বিভিন্ন দাওয়াতেও ওনাকে যেতে দেওয়া হয়নি এবং দেশের ভিতরে সমাবর্তন মানে ইউনিভার্সিটির সমাবর্তন যেখানে রাষ্ট্রপতি যায় সেখানেও ওনাকে যেতে দেওয়া হয়নি। মানে শিষ্টাচার বহির্ভূতভাবে চিঠি লিখে ওনাকে দিতেন যে এটা সিগনেচার করে দেন, বিদেশি মিশনগুলোতে বিদেশি রাষ্ট্রগুলোকে পাঠাতেন যে উনি খুবই ব্যস্ত। এই ধরনের বেয়াদবি করেছিল আসিফ নজরুল এবং আমাদের পরিবেশ আপা, সবাই আপনারা চিনেন, সুন্দরী আপা। তো ওনাদের এহেন কর্মকাণ্ডের কথা মুখ খুলছেন এখন রাষ্ট্রপতি। আস্তে আস্তে হয়তো আরো অনেক কথা বেরিয়ে আসবে যেগুলো শুনে হয়তো অবাক হবেন। আমরা যারা গালি দিচ্ছিলাম, অনেকে করছিলাম যে রাষ্ট্রপতি কিছু করছে না, এই করছে না, আসলে একজন রাষ্ট্রপতি উনি তো অলংকারিক পোস্ট। এটা অনেক কিছু থাকলে অনেক কিছু করা যায় না এবং সেখানে যদি বন্দুকের নলের মুখে কেউ থাকে ভাই, সে তো এমন কিছু করবে না যে ওই কাজটা তো হবেই না, সে বরঞ্চ মরা যাবে। তেমন কিছু করবে না এবং সেই ধরনের পাগলামি অন্তত একজন রাষ্ট্রপতি করবেন না। বা উনি যদি, অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নেয় না কেন, ওইটা নিল সেনাবাহিনীর সহযোগিতা লাগে। সেনাবাহিনী সেই সহযোগিতায় রাজি ছিলেন না, কারণ সেনাবাহিনীর সেনাপ্রধান চাইছিলেন সর্বশেষ শেষ মুহূর্ত পর্যন্ত এই সেনাপ্রধান চাইছিলেন যে জামাত যাতে ক্ষমতায় আসে, কারণ ওনার আব্বার দল এটা। গোলাম আজম ওনার আব্বা, ওনার পিতা, গোলাম আজমের পুত্র ওনার পিতা, বাপ্পু দুজনই ওনার পিতা। এই জন্য উনি পারেননি। তবে আস্তে আস্তে এখন আরো বের হবে, অনেক কিছুই বের হবে। আপনারা জানেন যে রাষ্ট্রপতি নিজেই বলেছেন ইলেকশনের পরে উনি ক্ষমতা ছেড়ে দিতে চান, উনি পদত্যাগ করতে চান। বিএনপি যদি কোনো নতুন রাষ্ট্রপতি দেয় হয়তো উনি চলে যাবেন। বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে সেটা অবশ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন। সারা বাংলাদেশে একটা কথাই রটে গেছে, হয়তো ডাক্তার ইউনূসকে রাষ্ট্রপতি বানাইতে পারে, কারণ বেটায় তো ছাড়ার পরে এখনো বাংলাদেশে আছে। তার মানে ওনার কি ইচ্ছা বা ওনার সাথে কি চুক্তি হয়েছে সেটা সময় বলে দিবে। হানিমুন পিরিয়ড ১০০ দিনের আছে, এর ভিতরে অনেক কিছু জানবো। এরপরে হয়তো আমরা আলোচনা সমালোচনায় যেতে পারবো। আর আলোচনাটাতে রাষ্ট্রপতি বানানো হবে ইউনূসকে, এই আলোচনায় আপনার এই পানিতে ঘি ঢালছেন হচ্ছেন যে এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, কারণ যার প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ ছিল তাকেই যখন পররাষ্ট্র উপদেষ্টা বানিয়ে এনেছে, তাই উপরালাই জানে বাকিটা। এখন সেই তাজুল, চিফ প্রসিকিউটর বেয়াদব দ্য ওয়ান, বেয়াদবির স্বর্গরাজ্য কেউ যদি শিখতে হয় সেটা হচ্ছে তাজুল থেকে। সে তাজুলকে আজকে বাদ দেওয়া হয়েছে। তার আগে অবশ্য পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে, সেনাবাহিনীর বড় বড় পদে রদবদল হয়েছে। আমার মনে হয় বিএনপির চেয়ারপারসন বা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি হয়তো বুঝতে পারছেন যে এই জামাতি শক্তিকে যদি সরানো না হয় বিভিন্ন সেক্টর থেকে, তাহলে উনি ১ বছরও ক্ষমতায়
শান্তিতে বসতে হয় না, কারণ কাঁটাযুক্ত চেয়ার, এটা প্যারাগ মারা চেয়ার, এখানে বসার কোনো ক্ষমতা হয়তো ওনার থাকবে না, এটা হয়তো উনি বুঝে গেছেন, এই জিনিসটা হয়তো উনি বুঝে গেছেন। আর যার কারণে উনি শুরু করেছেন এই তাজুল সহ বাকিদের দৌড়ানোর কর্মকাণ্ড। তবে এক তাজুলকে না, বিচার বিভাগের ভেতরে জামাতের ঘাপটি মেরে থাকা যত জনের সবাইকেই আসলে বের করে দিতে হবে। আমি এর আগের একটা ভিডিওতে সরাসরি ওনাকে অনুরোধ জানিয়েছিলাম যে বিভিন্ন এম্বাসিগুলো থেকে আপনার যারা আছে টপ টু বটম, পিয়ন দারোয়ান থেকে শুরু করে অ্যাম্বাসেডার পর্যন্ত সবাইকে সরায় ফেলেন যদি আপনি শান্তিতে থাকতে চান। বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা সচিবালয় থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনী, নেভি, বিমান বাহিনী থেকে শুরু করে সকলকে আপনার চেঞ্জ করেন, কারণ ওখানে আপনি আপনার লোক বসান, আপনার বিএনপি মনা লোক বসান বা ভাড়া করে হেন অন্য কারো বসান, কিন্তু জামাত বের করেন, না হলে অবস্থা খারাপ। আবার আজকে দুদিন ধরে দেখছেন যে এই যে এনসিপি আর জামাত, যেটা পাকিস্তানের এজেন্সি, এই দুইজন এরা কিন্তু শুরু করেছে হল্লা চিল্লা, ওই করব সেই করব, হ্যান করব, ত্যান করব, আমরা দ্বিতীয় বিপ্লব ডাকবো, এর পরের বার বিপ্লব। আজকে যেমন নাসিরুদ্দিন পাটোয়ারির আজকের একটা ভাষণ আছে, আমরা দ্বিতীয় বিপ্লব করে ফেলবো, সেই দিন আমরা এখানে বিপ্লবী সরকার করব, এগুলো বলছেন। এখন এগুলো বলছেন, এই চাপ তারেক রহমান কতটুকু নিতে পারেন বা ওনার মন্ত্রী পরিষদ কতটুকু নিতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়। এবং তাজুলকে বের করে দেওয়া এটা আসলে ভালো হয়েছে, কারণ আমাদের যে আইসিটি যে কোর্ট, যে কোর্টে আমাদের নেত্রীর বিচার অবৈধ বিচার করে ফাঁসির রায় দিয়ে দিয়েছে, এইটা এই মামলার জন্য এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যারা অপরাধ করে, যুদ্ধ অপরাধ, এটা মূলত যুদ্ধ অপরাধ। আর 24-এর এইটাতে অপরাধ তো শেখ হাসিনা না, অপরাধী তো জামাত ইসলাম। এই 24-এর এই অপরাধের জন্য বিচার করতে হলে আমাদের নিজস্ব আইন ব্যবস্থায় বিচার করা যাবে, সেটা যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল। এবং আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে আপনার এই ব্রিটেনের যে আইনজীবী ছিলেন, যিনি একসময় খালেদা জিয়ার ব্যাপারেও কথা বলতেন, বা যিনি এই যুদ্ধাপরাধী বিচারের সময় চেয়েছিলেন বাংলাদেশে এসে উনি যুদ্ধাপরাধী বিচার পরিচালনা করতেন, তাকে তাজুলের বুদ্ধিদাতা নিয়োগ দিয়েছিল সরকার, কিন্তু উনিও চুক্তি শেষের পর আর চুক্তি নবায়ন করতে চান না। সারা সরকার, মানে সরকার, তাজুল, জামাত সবাই চেষ্টা করছিল, কিন্তু উনি আর রাজি হন নাই, কারণ উনি কিছু সংস্কার চেয়েছেন। সংস্কারের মধ্যে উনি সবচেয়ে বড় সংস্কার হচ্ছে এইখানে যেইসব মামলার যেসব বিচার হচ্ছে এগুলোর সাথে উনি আসলে একমত হতে পারছিলেন না। ভাই, ব্রিটেনের একজন আইনজীবী যিনি এখানে কেসি, মানে আপনার কিং চার্লস, এই মুহূর্তে যারা হাইয়েস্ট লেভেলের আছেন তারা পায় কিং চার্লস পদক, এইরকম পদক পাওয়া পর্যন্ত আল্লাহরা, ওনারা আসলে যে মিথ্যায় যেই আইন বানানো হয়েছে, মিথ্যা যেই মামলাগুলো, এগুলো ওনারা ভালো করেই বুঝেন, যার কারণে উনি রাজি হননি। আর এখন হয়তো ওনারা বলতে পারেন, জামাতিরা বলতে পারেন যে উনি হয়তো আইনের কিছু বুঝেন না। ঘটনা হচ্ছে সারা বাংলাদেশ চলে ব্রিটিশ আইনে, ব্রিটিশ আইনগুলোই বাংলাদেশ এখনো ফলো করেন। যারা জন্মদাতা তারাই জানেন না তাদের ছেলে মেয়েরা কেমন, এটা তো বললে আসলে ভুল হবে। আর তাজুলের বিরুদ্ধে এখন বেশ কিছু মামলা করা উচিত। প্রথম মামলাটা কি করা উচিত জানেন? ওই যে গুলি কইরা চুলে আগুন ধরে গেছে, চুলে আগুন ধরছে, গুলি কইরা মরে নাই, এই ধরনের বানোয়াট উদ্ভট কথাবার্তা বলার জন্য তার বিরুদ্ধে মামলা থাকা উচিত। আর সবশেষে আমার ভাই বোন, আমি এটা ছোট্ট একটা গল্প না, এটা একদম বাস্তব ঘটনা বলি। যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা, এগুলো নিয়ে আর ওই যে কমেন্ট সেকশনে যে আমার বুদ্ধি দেওয়ার বা আলোচনা করার দরকার নেই। সেটা হচ্ছে যে একসময় আলজেরি ফ্রান্সের কলোনি, এটা সবসময় ছিল। ফ্রান্স গভর্নমেন্ট যা চাইতো আলজেরিয়াতে তা হইতো। আলজেরিয়ার একটা গভর্নমেন্ট বসায় ফ্রান্স, কারণ হচ্ছে আলজেরিয়ার প্রচুর তেল গ্যাসের মজুদ আছে, এটা খাওয়ার জন্য ফ্রান্স গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট বসায় ওই সময়কার অন্য গভর্নমেন্টকে ফেলে দিয়ে, একদম ঠিক আমাদের নেত্রীর স্টাইলে, যে আমাদের নেত্রীকে ফেলে দিয়ে যেমন এই যে ইন্ট্রিম বসানো হয়েছিল, এই ধরনের একটা গভর্নমেন্ট বসানোর পরে আস্তে 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 এই গভর্নমেন্ট বৈশা মানে প্রচন্ড অত্যাচার করে, যা বাংলাদেশে গত 18 মাস করেছিল। এরপরে যেন তেন একটা করে আরেকজন
বসানোর পরে লেখা ওই যে অতীতে যেটা বসাইছিল সেই গভর্নমেন্ট ছিল মনে হয় ৩ বছরের মতো। সেই গভর্নমেন্টের যারা ছিল, যেসব ইনফ্লুয়েন্সার ছিল, এগুলার তো পরবর্তী গভর্নমেন্ট এসে সব একটা, একটা করে বের করে দিছে। বের করে দিয়ে তারা আবার সুসংগঠিত করছে। তাদেরকেও আবার সাপোর্ট দিচ্ছে ফ্রান্স। আর তখনই ফ্রান্সে থাকা আলজেরিয়ান নাগরিকরা এবং আলজেরিয়াতে থাকা আলজেরিয়ান নাগরিকরা ওই যে ৩ বছরের যে সরকার যারা অত্যাচার করেছিল তাদেরকে একে একে বিভিন্ন জায়গায় ওদের উপরে চালাইলো কি জানেন? ঠিক ওই যে জামাত জামানে যে বেহেশতের টিকিট বেচে, ওই বেহেশতের টিকিট বেচা তাদের কাছে। এমন অবস্থা যে এইখানেও খাইতে, ফ্রান্সেও খাচ্ছে মাইরেরা, ওইখানেও খাচ্ছে মাইর। মানে অবস্থা ওই ৩ বছরের অবস্থা। কারণ হচ্ছে ওই ৩ বছর তো দুর্দান্ত দাপট চালিয়েছিল, ইনফ্লুয়েন্সাররা দাপট চালিয়েছিল, কারণ তখন সরকার তাদের ক্ষমতায়, সে সরকার, এবং ওনারা যা বলছে তাই হচ্ছে, ঠিক বাংলাদেশ স্টাইল। যেমন এখন এই যে আসিফ নজরুল, ফাসিফ নজরুল, এগুলো কিন্তু এখন ঘরে ঢুকে গেছে, এদের কিন্তু সেনাবাহিনী এখন আর গার্ড দিবে না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছত্রী আন্দোলন বা চাপরাশি আন্দোলন, ছাত্রীদের আন্দোলন, এরা কিন্তু গত 18 মাসে যা করছে এখন কিন্তু তাদের আর সেই সক্ষমতা নাই। সে সক্ষমতা পুলিশ, বিডিআর, আর্মি তাদের আর গার্ড দিবে না। ওই 2-4 জন পোলা নিয়ে হাঁটে, এগুলোর আমরা 5-7 জন যায় মিলে হইলেই হয়ে যায়। না কালকে জানেন যে মোহাম্মদপুর না কোন জায়গায় জেনে একটারে সৌদি আরব পাঠানোর মোটামুটি ব্যবস্থা করছে। তো এখন সেম অবস্থা আমাদের দেশেও তো হইতে পারে নাকি? আমাদের যারা অত্যাচার করছে তাদের উপরে কি আমরা একটু দোয়াও দিতে পারবো না? তো আমরা দোয়ার সাথে কিছু দাওয়াই দিতে হবে, কারণ খালি দোয়া দিলে হয়তো হবে না, দাওয়াই দিতে হবে। দাওয়াই দিলে শরীর ভালো হবে। অসুস্থ হয়ে গেলে যেমন দোয়ার সাথে ওষুধ দিতে হয়, তো আমরা একটু আপনার হোমিওপ্যাথিক না, অ্যালোপ্যাথিক, সরাসরি অ্যালোপ্যাথিক দিতে হবে, এবং সুপার অ্যালোপ্যাথিক মানে 5th জেনারেশনের অ্যালোপ্যাথিক এদেরকে দিতে হবে। দিয়া এদের এক একটারে এক এক জায়গায় যে যেখানে পারেন। এতদিন আপনারা হয়তো বলছেন ভাই ওরা ক্ষমতায়, ওরা আছে, এই আছে, সেই আছে, অমুক আছে, তমুক আছে। এখন তো ক্ষমতায় তারা নাই, এখন তো ভাইয়ারা ক্ষমতায় নাই। ভাইয়ারা এখন আর সে আগের মতন তাদের বউ নিয়া ওই বনবিহারে গেল যে 50 জন পুলিশ ওনাদের গার্ড দেয়, তাও নাই, কিছুই নেই। সুতরাং এখন মনে হয় সময় আসছে, এই সময়টা আমরা কাজে লাগানো ভালো। যে যেভাবে পারেন কাজে লাগাইতে পারেন, এবং সেটাই মনে হয় আমার কাছে মনে হয় যেন ভালো হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সাক্ষাৎকারটি আসলে ইউনূসের জন্যও একটা খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী সাক্ষাৎকার, যার মাধ্যমে এ বার্তা পরিষ্কার করে দিয়ে দেওয়া হলো যে শুধুমাত্র যে ইউনূস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ব্যক্তি নন বাংলাদেশে, তাই নয়, প্রয়োজনে সময় এলে তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের ষড়যন্ত্রের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার কাজও পরিচালনা করা সম্ভব। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে বসে দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠকে এমন এক সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারের শিরোনাম কালের কণ্ঠই করেছে চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি। এবং সে সাক্ষাৎকারটি বের হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে একরকমের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এর পাঠকদের মধ্যে। কালের কণ্ঠ বলছে যে এই সাক্ষাৎকারটি যেন এক প্রাসাদবন্দী রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। সাক্ষাৎকারের শুরুতেই কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিনের কাছে দেওয়া এই সাক্ষাৎকারের শুরুতেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন এখন তিনি বেশ ভালো আছেন। মানে বুঝতে বাকি থাকে না যে ইউনূস শাসনের অবসানের পরেই, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের শাসনামলের অবসানের পরেই রাষ্ট্রপতি এখন বেশ একটা বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন এবং এই সাক্ষাৎকারটি দিচ্ছেন। রাষ্ট্রপতি এই সাক্ষাৎকারে যেসব বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন, প্রথমত তিনি স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারে শেষ দিন পর্যন্ত তাকে অসাংবিধানিকভাবে সরিয়ে দিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং সাংবিধানিক ধারাবাহিকতা চিরতরে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। রাষ্ট্রপতি সরাসরি বলেছেন মোহাম্মদ ইউনূস কখনো সংবিধানের কোনো বিধান মেনে চলেন নাই। এই সব ব্যাপারগুলো, এই ষড়যন্ত্রগুলোর পাশাপাশি তিনি আমাদেরকে জানিয়েছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে যে শুধুমাত্র যে সশস্ত্র বাহিনীর 3 প্রধান তার সঙ্গে সব সময় পাশে ছিলেন তাকে রক্ষায়, তাই নয়,
তিনি যেমন এই কথাটা স্পষ্ট করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনোভাবেই অসাংবিধানিক প্রক্রিয়ায় তাকে সরানো যাবে না। তিনি এই সাক্ষাৎকারে বলেছেন যে তার সিদ্ধান্ত ছিল প্রয়োজনে রক্ত ঝরলে রক্ত ঝরুক, কিন্তু বঙ্গভবন থেকে অসাংবিধানিক উপায়ে তাকে সরানো যাবে না। এবং তিনি মনে করিয়েছেন যে অক্টোবর মাসে যেমন মবের ব্যবস্থা করা হয়েছিল, অন্তর্বর্তী সরকারের এক রকমের প্ররোচনায় তাদের ঘনিষ্ঠজনদের দিয়ে রাষ্ট্রপতি যাদেরকে ভাড়াটিয়া হিসেবে অভিহিত করেছেন, মবের ব্যবস্থা করা হয়েছিল রাষ্ট্রপতির অপসারণে। এবং তারপর যখন একটি পক্ষ রাষ্ট্রপতিকে অপসারণে সোচ্চার হয়ে ওঠে, তখন বিএনপি একটা গুরুত্বপূর্ণ অবস্থান নেয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এটা সুস্পষ্টভাবে এখানে বলেছেন যে বিএনপি যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, সেটাই তখন তাকে ক্রমাগতভাবে মনোবল জুগিয়ে গেছে। এবং বিএনপি যে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চাপের কাছে নতি স্বীকার করে, কিংবা ওই রাজনৈতিক পক্ষটির, তিনি কিন্তু নাম উল্লেখ করেন নাই, মানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ যে দলগুলো রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আসছিল, তিনি সেসব দলের নাম উল্লেখ না করে বলেছেন যে বিএনপি কোনোভাবেই সেসব দলের চাপের কাছেও নতি স্বীকার করেন নাই। রাষ্ট্রপতি যে বিস্ফোরক তথ্য আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় যে তথ্যটি এই সাক্ষাৎকারে দিয়েছেন, সেটা হচ্ছে বিএনপি যে তার পাশে ছিল সেটা তো পর্যবেক্ষণ করে রাজনৈতিক পরিস্থিতি আমরা বুঝতে পারছিলাম, কারণ বিএনপি কখনো রাষ্ট্রপতি অপসারণের পক্ষে দাঁড়ায়নি। রাষ্ট্রপতি অপসারণের দাবিতে আন্দোলন সংগ্রাম, রাজনৈতিক দলের আলাপ আলোচনা, কোনো কিছুতে বিএনপি কোনো আশকারা দেয় নাই, সায় দেয় নাই। কিন্তু রাষ্ট্রপতি যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব তাকে বরাবর মানসিক বল জুগিয়ে গেছেন এবং তাকে বলেছেন যে তারা তার পাশে আছেন, কোনোভাবেই সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট হতে দিতে রাজি নয় বিএনপি। রাষ্ট্রপতি তার এই সাক্ষাৎকারে বলেছেন যে তারেক রহমানকে নিয়ে, মানে সর্বোচ্চ পদে আসীন সেই নেতা কে, সেটাও কোনো রাগঢাক নাই এই সাক্ষাৎকারে। তার মানে তারেক রহমানের সঙ্গে বঙ্গভবনে থাকা রাষ্ট্রপতির, মানে একরকম যাকে মানে এক রকমের নির্বাসনে ফেলে রাখা হয়েছে ওই বঙ্গভবনে, তার সঙ্গে তারেক রহমানের একটা নিয়মিত যোগাযোগ ছিল। রাষ্ট্রপতি বলছেন যে তারেক রহমানকে নিয়ে, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কথা বলেন এবং বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। এ সাক্ষাৎকারটি আসলে বিস্ফোরক হয়ে ওঠে। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টির কারণ তৈরি হয় ওখানেই যে যখন ব্যাপক জল্পনা চলছে যে তারেক রহমান কি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে যাচ্ছেন। কারণ অনেকেই বলছেন জুনে লন্ডন বৈঠকেই তারেক রহমান আর ডক্টর ইউনূসের মধ্যে এই রফা হয়ে গিয়েছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন পরবর্তী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই কিন্তু রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলে রেখেছেন যে তিনি নির্বাচনের পরপর পদত্যাগ করতে প্রস্তুত, বিশেষ করে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার তাকে অপমান করেছে তারপর তিনি আর এই দায়িত্ব পালন করে যেতে চান না। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি যে এমন একটা সময়ে বঙ্গভবনে বসে এমন একটা বিস্তারিত সাক্ষাৎকার দিলেন যেখানে সরাসরিভাবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংবিধান লঙ্ঘনের ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেন, প্রমাণ সহ ঘটনাক্রম সহ, এরপর ধারণা করা যেতেই পারে যে
তারেক রহমানের পরামর্শ ছাড়া, বিএনপির পরামর্শ ছাড়া তার আরেক যে শুভাকাঙ্ক্ষী পক্ষ রাষ্ট্রপতির সশস্ত্র বাহিনী, 3 বাহিনী প্রধানের পরামর্শ ছাড়া একরকমের এই সাক্ষাৎকারটি অসম্ভব। এই সাক্ষাৎকারটি ঘটে যাওয়ার পর আমার কাছে মনে হয় এটাও অসম্ভব যে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদ কিংবা তার সরকারের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে যাচ্ছেন। তার মানে এই সাক্ষাৎকারটি আসলে ইউনূসের জন্যও একটা খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী সাক্ষাৎকার, যার মাধ্যমে এ বার্তা পরিষ্কার করে দিয়ে দেওয়া হলো যে শুধুমাত্র যে ইউনূস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ব্যক্তি নন বাংলাদেশে তাই নয়, প্রয়োজনে সময় এলে তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের ষড়যন্ত্রের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার কাজও পরিচালনা করা সম্ভব। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই সাক্ষাৎকারে বলেছেন যে যখন মবের সৃষ্টি করা হলো বঙ্গভবন ঘিরে 22শে অক্টোবর, এবং তিনি বললেন যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হলো, তিনি তার পরিবার বঙ্গভবনের ভেতরে, এবং 22শে অক্টোবর 2024 যখন বঙ্গভবন ঘেরাও হলো, রাষ্ট্রপতির ভাষায় অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি দিয়ে রাতারাতি সৃষ্টি হয়েছে, যেগুলো মানে এগুলোই তো আমরা 18 মাস ধরে দেখেছি ইউনূসের। তিনি বলছেন এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে, কোথায় তারা এত টাকা পেল? মানে এই প্রশ্ন তো আমরা করারই সুযোগ পাই নাই। এই বিপ্লবের 18 মাসে যে বিপ্লব সংগঠিত করতেও, মানে রাত বিরাত দিন রাতে রাস্তায় বসে থাকতেও কিংবা রাস্তায় জড়ো হতেও তো টাকার প্রয়োজন হয়। এখন রাষ্ট্রপতি বলছেন এখানে যখন তারা ঘেরাও করলো, সেনাবাহিনীর 9ম ডিভিশন থেকে ফোর্স এসে 3 স্তরের নিরাপত্তা দিল। রাষ্ট্রপতি এখানে যেটা তথ্য দিচ্ছেন যে 22শে অক্টোবর এদের পরিকল্পনা ছিল, গণভবনের মতো বঙ্গভবনও এরা লুট করতে চেয়েছিল। এই যে আমি আপনাদেরকে বারবার বলি যে এদের পরিকল্পনাটা ছিল যে বঙ্গভবন থেকে প্রয়োজনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে এনে একটা রাজপথে বিচার করে দরকার হলে ফাঁসি দিয়ে দেওয়া, এবং সংবিধানের কবর রচনা করা, এবং সশস্ত্র বাহিনীকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পাশে থাকতে হয়েছে তার কারণ রাষ্ট্রপতিকে দিয়ে শুরু, এরপর ওয়াকারনা হাসনাত স্লোগান দিতে দিতে এদের পরিকল্পনাটা হচ্ছে এরা ক্যান্টনমেন্টে ঢুকে পড়ে ক্যান্টনমেন্ট থেকেও সেনা কর্মকর্তাদের, সেনা প্রধানকে বের করে এনে প্রয়োজনে রাজপথে বিচার করে সেনাবাহিনীরও দখল এই বিপ্লবী বাহিনী তাদের হাতে নিয়ে নিতে চায় সংবিধানকে কবর দিয়ে। রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারে এই পুরো প্লটটা একদম পরিষ্কার হয়ে ওঠে। এই সশস্ত্র বাহিনীর 3 বাহিনী প্রধান বারবার মহামান্যকে বলেছেন, রাষ্ট্রপতিকে বলেছেন যে মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, কারণ তিনি তো সর্বাধিনায়ক। আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া, এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। এবং রাষ্ট্রপতি বলছেন শেষ পর্যন্ত তারা এটা করেছে, তারা বিভিন্ন সময় আমার কাছে এসে আমাকে মনোবল দিয়েছে। এই সাক্ষাৎকারটা যখন পড়ছি তখন আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে যে সংবিধান রক্ষা করে একটা নির্বাচনের পথে হাঁটা, রাষ্ট্রপতির প্রতিষ্ঠানটা রক্ষা, সংবিধানটা রক্ষা, সেনাবাহিনীকে রক্ষা, সশস্ত্র বাহিনীকে রক্ষা, এই পুরো কাজটা যে সকল ষড়যন্ত্রকে প্রতিরোধ করে করা গেছে বিএনপির সঙ্গে, সেখানে কিন্তু আবার সশস্ত্র বাহিনী প্রধানদের একটা ঐকমত্য, একটা ঐক্যবদ্ধ কর্মসূচির লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। তারেক রহমান সশস্ত্র বাহিনীর এই 3 প্রধানকে যদি এখন আপাতত তাদের দায়িত্বে রেখে দেন, মানে তাদের অবসর পর্যন্তই পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে দেন, তাহলে নিশ্চিতভাবেই বোধ করতে হবে যে বড় ধরনের তিনি যতই রদবদল করুন না কেন 3 বাহিনীতে, এই যে 3 বাহিনী প্রধানকে রেখে দিচ্ছেন তার একটা বড় কারণ হবে এই যে এরা এই 18 মাস ধরে বিএনপি যেই রাজনৈতিক অবস্থানে সোচ্চার ছিল, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, এই 3 বাহিনী প্রধান মিলে এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে রাষ্ট্রপতিকে রক্ষা করেছেন এবং দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে এক রকমের রক্ষা করে গেছেন। 3 বাহিনী প্রধান এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে গিয়েও বলে আসেন যে
তারা কোনোভাবে কোনো অসাংবিধানিক কাজ হতে দেবেন না এবং রাষ্ট্রপতিকে এই অসাংবিধানিকভাবে অপসারণ করতে দেবেন না। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ওই ষড়যন্ত্র নিয়ে হাজির হয় যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করুক, সংখ্যাগরিষ্ঠ দল একমত হলে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। শাহাবুদ্দিন চুপ্পু বলেন যে সেখানেও বিএনপি একটা দৃঢ় অবস্থান নেয় এবং তখনও রাষ্ট্রপতি বলছেন বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। তার মানে সেই 2024-এর অক্টোবরেই বিএনপি একটা দৃঢ় অবস্থান নিয়েছিল এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এই সংবিধান অক্ষুণ্ণ রাখা, রাষ্ট্রপতিকে প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখা, অক্ষুণ্ণ রাখার বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি নিয়মিতভাবে মনোবল জুগিয়ে গেছেন রাষ্ট্রপতিকে, যিনি বলছেন যে না হলে সশস্ত্র বাহিনী আর বিএনপির তরফে এই মনোবল না পেলে তার পক্ষে মনোবল ধরে রাখা এবং বঙ্গভবনে টিকে থাকা আসলে এক রকমের হয়তো অসম্ভব হতো। রাষ্ট্রপতি বলেন পুরো ষড়যন্ত্রটাই ছিল তাকে একরকম অন্ধকারের মধ্যে ফেলে রাখার, যাতে জনগণ তাকে জানতে বা চিনতে না পারে এবং তাকে যে কোনো উপায়ে সরিয়ে দিয়ে একটা অসাংবিধানিক প্রক্রিয়া সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করে দেওয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মধ্যকার সম্পর্কটা 2024-এর পট পরিবর্তনের পর থেকে কর্ডিয়াল, সৌহার্দ্যপূর্ণ বা মধুর, সেটাই আমার কাছে এই সাক্ষাৎকার থেকে পাওয়া সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য বটে।